আজ পূর্ণিমা, আকাশ জুড়ে মস্ত বগি থালার মতো চাঁদ উঠেছে। হেমন্তের বাতাসে বেশ শিরশিরে একটা ভাব। গ্রামের শেষে যোগেন চাকলাদারের বাড়ি, তারপরেই কালীর মাঠ, আর মাঠের পাশেই ভূষণ্ডী কাকের আমলের বড় বটগাছটার নিচে ভৈরব কালীর মন্দির। তালদিঘির ভৈরবী কালীর সুনাম আছে ভারী, জাগ্রত দেবী বলে। দূর দূরান্ত থেকে লোকে পুজো দিতে আসে। লোকে বলে এ মন্দির নাকি ৩০০ বছরের ওপর পুরনো। মুর্শিদকুলি খাঁয়ের খাজাঞ্চি রায় রায়ান রামভূষণ দে সরকারের আদেশে বানানো। কামাখ্যা থেকে বিখ্যাত অঘরী সাধক কালীগিরি তান্ত্রিককে আনা হয়েছিল মায়ের মূর্তি প্রতিষ্ঠার জন্য। প্রতিষ্ঠার দিন সরকার মশাইয়ের এক বিশ্বস্ত প্রজার অসাবধানতায় মায়ের ডান পায়ের বুড়ো আঙুলটা ভেঙে যায়। প্রবল প্রতাপশালী রায় রায়ান হাতের কাছে চটজলদি একটা তলোয়ার বা সড়কি খুঁজে না পেয়ে হুকুম দেন, উপরের ঘরে ভরে দাও ওকে, অত ছাড়া ওদের পেটে যাক। ঠিক হয়েছে। বড় অমঙ্গল করে দিল হতচ্ছাড়া। জয় রাজাবাবুর জয়, জয় রাজাবাবুর জয়, জয় রাজাবাবুর জয়, জয় রাজাবাবুর জয়। কিন্তু তাতে বাদ সাধলেন স্বয়ং কালীগিরি তান্ত্রিক। রাজধর্মে লঘু পাপে গুরুদণ্ড দেওয়ার বিধান যে নেই রাজামশাই, আর এই ভুল তো আমার বা আপনার দ্বারাও হতে পারত। তা আমাদেরও কি একই শাস্তি হতো? আমি আপনার কাছে প্রার্থনা করছি, ওকে মার্জনা করুন। শুনে রামভূষণ বেজায় মনক্ষুণ্ণ হয়েছিলেন। সচরাচর তিনি এসব ক্ষেত্রে জ্যান্ত পুঁতে দিয়ে থাকেন। কুকুর দিয়ে খাওয়ালে কষ্টটা কিছু কম হতো বলেই তাঁর ধারণা। দে সরকার মশাই এই নিয়ে কিছু গাঁইগুই করছিলেন। পুরুত মশাই, খুঁতো মূর্তি পুজো দিতে নেই সেটা কি ভুলে গেলেন? কাল তোর মেয়ের পায়ের একটা আঙুল কাটা পড়লে তাকে ফেলে দিয়ে নতুন মেয়ে আনতি নাকি রে? মূর্তি তো শুধু সাধন ভজনের সুবিধে হবে বলে রে পাগল। যে বেটির পায়ের তলায় স্বয়ং মহাকাল শুয়ে আছেন, তার কি এসে যায় এই সবে? কিন্তু গুরুদেব, এতে করে যদি গ্রামের অমঙ্গল হয়? হ্যাঁ সত্যি তো, যদি অমঙ্গল হয় কি হবে? কি হবে? কথাটা কালীগিরি তান্ত্রিককে ভাবিয়েছিল ঠিকই, তা নইলে তিনি সেই রাতেই শ্মশান থেকে এক চণ্ডালের শব এনে তন্ত্রমতে সব সাধনায় বসবেন কেন? কালীগিরি তান্ত্রিক শ্মশান সিদ্ধ ছিলেন। ভোর হওয়ার আগেই লোকচক্ষুর অগোচরে সেই চণ্ডালের দুটি হাতের আর দুটি পায়ের হাড় দিয়ে মন্দির আর গ্রামের চৌদিক ঘিরে ভূমি বন্ধন করে যান তিনি। সেই থেকেই তালদিঘির কালী ঠাকুর খোঁড়া ভৈরবী বলেই প্রসিদ্ধ। তালদিঘির গ্রামের লোক জানে, যতদিন ভৈরবী মা আছেন ততদিন মায়ের আশীর্বাদে তালদিঘির ওপর বড় কোনো অপঘাত আসতে পারে না, এক যদি না। গপ্পমিরে ঠেক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই ঠেকে সবই আছে। গপ্পমিরে ঠেক এবার শনিবার রাত 9টার পাশাপাশি রোববার সন্ধে 6টাতেও জিএমটি শটস। গপ্পমিরে ঠেকের আজকের গপ্প অভিক সরকারের লেখা খোঁড়া ভৈরবীর মাঠ। Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক।
এরকমই রসে বসে রেখো মা, এরকমই রসে বসে রেখো, রক্ষে করো মা। ঠিক সন্ধেটা লাগার মুখে গ্রামের খোঁড়া ভৈরবী মন্দিরে পুজো দিতে এসেছিলেন মুখুজ্জে বাড়ির বাসন্তী পিসি। ভক্তিতে মনটা ভরে উঠছিল তাঁর। পিসির বয়স 50-এর কাছাকাছি, স্বামী সন্তান নিয়ে সুখের সংসার। পৃথুল ও মেদবহুল মুখে ঘাম তেলের মতো একটা আলগা তৃপ্তির জেল্লা সব সময় লেগে থাকে। নিত্যই মায়ের থানে পুজো দিতে আসেন তিনি। শনি আর মঙ্গলবারে ঘটাটা একটু বেশি হয়। তা হয় হোক, এই ভৈরবী মায়ের কৃপাতেই তো গঞ্জের বাজারে এত বড় চালকল আর দুটি অয়েল মিল চলছে ওদের। কর্তা কাজকর্ম থেকে অবসর নিয়েছেন বছরখানেক হলো। এখন সবকিছু ছেলে নিতাই সামলায়। চালাক চতুর ছেলে নিতাই। এই তো মাসখানেক হলো তার বিয়েও দিয়েছেন পিসি। মেয়ে বর্ধমানের, পাল্টি ঘর। ভারী লক্ষ্মীমন্ত বৌমা পেয়েছেন বাসন্তী পিসি। সেদিন তো সামন্ত গিন্নি গ্রামের গিন্নিদের মজলিসে সবার সামনে বলেই ফেললেন, শোনো শোনো, মুকুজ্জে গিন্নির কপাল আছে গো, ভারী ভাগ্যি করে বউ পেয়েছে। ডিগ্রি পাস হলে কি হবে, বউয়ের স্বভাব চরিত্রের যেমন ঠান্ডা তেমন কাজকর্মে ভারী চটপটে। শুনে বুকে বাতাস লেগেছিল বাসন্তী পিসির। আহা, সুখ যেন ভিয়েনে বসানো কড়াইয়ের দুধের মতো উথলে উথলে পড়ছে। 2 হাত জড়ো করে নম করলেন বাসন্তী পিসি। সবই তো হলো মা, এবার একটা কোলজোড়া নাতি দিও, যাওয়ার আগে যেন বংশের প্রদীপ দেখে যেতে পারি। সামনের কালী পুজোয় সোনার নথি মানত করে ফেলেন তিনি। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী, জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী ইত্যাদি বলে টলে আরতি করার সময় প্রদীপটা যেই না ভৈরবী মূর্তির মুখের সামনে এনেছেন, সেদিকে এক ঝলক তাকিয়েই মুহূর্তখানিক স্তম্ভিত হয়ে রইলেন তিনি। আর তারপরই দড়াম করে পড়ে মূর্ছা গেলেন গাঁয়ের মুখুজ্জে বাড়ির দাপুটে গিন্নি বাসন্তী রানী মুখুজ্জে। মন্দিরের সেবায়িত যোগিন ভট্টাচার্য মশাই তখন মন্দিরের বাইরে রোয়াকে বসে পুজো দিতে আসা আরও জনা কয়েক পুরুষ ও মহিলাকে কৌশিকী অমাবস্যায় মহাভৈরবী কালী পুজোর মাহাত্ম্য বোঝাচ্ছিলেন। অন্তত 4টে পুজো বা যজ্ঞ পাকড়াও করে ফেলেছিলেন প্রায়। মাস দুয়েকের জন্য বাংলা আর চাটের বন্দোবস্ত হাতে আশি করছে প্রায়। তার মধ্যেই মন্দিরের ভেতর ছুটে যেতে দেরি হয়নি কারোরই। লোকে প্রথমে ভেবেছিল মুখুজ্জে গিন্নির ফিটের ব্যামোটা বোধহয় ফিরে এসেছে। কিন্তু গ্রামের মহিলারা যখন মুখুজ্জে গিন্নির বিশাল শরীরখানি ঘিরে জলের ছিটে আর হাওয়া দিতে ব্যস্ত, তখন যোগেন ভট্টাচার্য মশাই কাঁপতে কাঁপতে ভৈরবী মূর্তির দিকে ডান হাতের তর্জনী তুলে, কি করে হলো? এ যে মহা সর্বনাশ, মায়ের কোপ দৃষ্টি জেগেছে রে বলে দড়াম করে পড়ে যেতে লোকজনের মনে হয় যে ব্যাপারটা অন্য কিছু হলেও হতে পারে। তখন সমবেত লোকেদের নজর ঘুরে যায় মূর্তির দিকে, আর তারপরেই লোকজন ভয়ে আর আতঙ্কে একেবারে কাঠ হয়ে যায়। সেই রাতেই প্রবল ঝড় ধেয়ে আসে তালদিঘির ওপর আর খোঁড়া ভৈরবীর মাঠের উত্তর দিকের প্রাচীন বটগাছটা উপড়ে পড়ে যায়। কেউ যদি সেই গাছের গুঁড়ির দিকের মাটি আর শিকড় সরিয়ে দেখত, একটা ঝুরঝুরে উরুর হাড় তার নজর এড়াতো না নিশ্চয়ই। গ্রামে ঢোকার সময় একটা কিছু টের পাচ্ছিল দনু, ওরফে দনুজ দমন সেনাপতি। হপ্তা দুয়েক হলো এখানেই তালদিঘি উচ্চ মাধ্যমিক বিদ্যায়তনের সায়েন্সের টিচার হিসেবে জয়েন করেছে সে। কলকাতা শহর ছেড়ে এই গণ্ড গ্রামের দিকে চাকরি করতে আসার খুব একটা ইচ্ছে ছিল না দনুর। এসএসসির পরীক্ষাটা দেওয়ার পর
এদিক ওদিক প্রাইভেট কোম্পানিগুলোতে চাকরির চেষ্টাই করছিল সে, কিন্তু দু একটা ইন্টারভিউ দিয়ে দ্রুতই সে বুঝে যায় যে চাকরির বাজারের হাল সে যতটা ভেবেছিল তার থেকেও খারাপ, খুব খারাপ। বৌদিও এদিকে ঠারে ঠোরে ইঙ্গিত দিচ্ছিল যে দাদার সংসারে বেশি দিন গলগ্রহ হয়ে থাকলে এখনো যে ডিমটা দুধটা জুটছে সেটা ভবিষ্যতে নাও জুটতে পারে। ফলে বেড়ালের ভাগ্যে শিকে ছেঁড়ার মতো এই স্কুল মাস্টারির চাকরিটা পেয়ে গ্রামের একদম কোনায় সস্তায় একটা বাড়ি ভাড়াও স্কুলের পক্ষ থেকেই ঠিক করে দেওয়া হয়েছিল তাকে। গত দুদিন দনু গ্রামে ছিল না। সপ্তাহান্তের ছুটিতে কলকাতা গিয়েছিল দাদা বৌদির সঙ্গে দেখা করতে আর টুকটাক কিছু কেনাকাটা করতে। বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মেরে দৌড়ঝাঁপ করে শেষ পর্যন্ত সে যখন স্টেশনে পৌঁছয় তখন 8:40 লোকাল দিয়েছে ছেড়ে। ফলে সে লাস্ট ট্রেনটাই ধরতে বাধ্য হয়। স্টেশন থেকে টোটো ধরেছে দনু, বরাবরই যেমন ধরে। সারা স্টেশন চত্বর ফাঁকা দেখেও তেমন কিছু মনে হয়নি, কিন্তু টোটোটা যখন ভেতরে ঢোকার বদলে গ্রামের বাইরেই তাকে নামিয়ে দিল তখন খটকাটা লাগলো তার। কিরে মফিজুল, ভেতরে যাবি না? না বাবু, এখন রাতের বেলা গায়ে ঢুকতে পারবো না, আব্বু মানা করে দিয়েছে। বুঝতে কেন রে? আগের সপ্তাহে তো বাড়ি অবধি ছেড়ে দিয়ে এলি, আজ আবার কি হলো? সেসব বলতে পারবো না বাবু, বলা বারণ আছে। এই তো একটুখানি রাস্তা, হাইটে চলে যান না কেন? টর্চ আনিছেন? টর্চ? টর্চ আনবো কেন? হ্যাঁ, চত্ব সব ভাড়া ধরার আগে বলতে পারিস না এসব? বলে হাঁটা দিতে যাচ্ছিল দনু, এমন সময় মফিজুল একখানা ছোট টর্চ হাতে ধরিয়ে দেয় ওর। বাবু বাবু মাথা গরম করেন না বাবু, এইটা রাখেন, আমার গাড়ির আলোতেই হয়ে যাবে। বাড়ির ভিতরে ঢুকবার আগ তক এই টর্চ খান নিয়ে হবেন না বাবু। আর পিছন বাগ থেকে কেউ ডাকলে খবরদার ফিরে তাকায় না কিন্তু। আল্লাহর নাম লিতে লিতে না, রামের নাম লিতে লিতে চলে যাবেন। হ্যাঁ, আমি এলাম বাবু। বলে আর দাঁড়ায় না মফিজুল। টোটোখানা ঘুরিয়ে সেখান থেকে প্রায় পালিয়েই যায় যেন। বেয়াদব কোথাকার। রাস্তা দিয়ে আসতে আসতেই একটা পচা আঁশটে গন্ধ টের পাচ্ছিল দনু। তার সঙ্গে পাথর চাপা নৈশব্দ। গ্রামের রাস্তা এমনিতেই একটু নির্জন থাকে, তার উপর শীতের রাত। কিন্তু তা সত্ত্বেও চারিদিক এত চুপচাপ কখনো দেখেনি সে। রোজই রাতে খাওয়া দাওয়ার পর একটু হাঁটতে বেরোয় দনু। তখন হাট ফেরতা চাষিদের দল থাকে রাস্তায়, থাকে সাইকেলের সামনের রডে মেয়ে বসিয়ে ঘুরতে বেরোনো বখাটে ছোঁড়াতে দল। এছাড়াও শহর থেকে রাতে ট্রেনে আসা অনেকের সঙ্গেই দেখা হয়ে যায় তার। কি ব্যাপার, সব গেল কোথায়? দুদিন আগেই পূর্ণিমা গেছে। আকাশে দ্বিতীয়ার চাঁদ, অল্প একটু মেঘও করেছে। আবছা আলো ছায়ায় সামনে পড়ে থাকা কালো ফিতের মতো সরু রাস্তাটাকে সাপের খোলসের মতো লাগছিল দনুর। যেখানে টোটো তাকে নামিয়ে দিয়ে গেছে সেখান থেকে তার বাড়ি বেশ খানিকটা রাস্তা। যেতে যেতে খেয়াল করে সে চারপাশে একটুও শব্দ নেই কোথাও। মানুষজন বা নেড়ি কুকুর কারো পাত্তা নেই, এমনকি গাছের পাতা অবধি নড়ছে না। শুধু চারদিকে আলগা অভিশাপের মতো লেগে আছে কটু আঁশটে গন্ধটা। আরো কি যেন একটা নেই ভাবছিল দনু, তাই এত অস্বস্তি হচ্ছে আজ। একটু পরে সেটা খেয়াল করতে তার হাঁটাটা আস্তে হয়ে এলো। ঝিঝি ডাক। একটা ঝিঝি পোকাও ডাকছে না আজ। গ্রামে আসা ইস্তক এই 2 সপ্তাহে এমন একটা রাতও যায়নি যখন এই বিপুল শব্দ ব্রহ্মতালা লাগায়নি তার কানে। আজকাল তার অনেকটা অভ্যেস হয়ে গেছে শব্দটা, তাই এই চুপচাপ থাকাটা কেমন যেন অশরীরী লাগলো তার। দনুর মনে হচ্ছিল
এই চুপ জ্যোৎস্নার রাত যেন ভারী পাথরের মতো তার বুকে চেপে বসেছে। শীতের রাতেও একটু ঘেমে উঠছিল দনু। হাঁটার বেগটা বাড়িয়ে দিল সে। সামনের তেমাথার মোড় থেকে একটা রাস্তা বেঁকে গেছে ডান দিকে। সেই রাস্তা দিয়ে একটু এগোলেই গ্রামের পাশের বড় বাঁশ বনটা। তার গা দিয়ে একটা শর্টকাট আছে দনুর বাড়ির দিকে যাওয়ার। রাস্তাটা খোঁড়া ভৈরবীর মাঠের ধার ঘেঁষে। সেই রাস্তাটাই ধরল দনু। এই দিকটা তাড়াতাড়ি হবে। আর এক মুহূর্ত খোলা জায়গায় থাকতে চাইছিল না সে। বাঁশবনের মাঝামাঝি যেই এসেছে সেই পচাটে গন্ধটা যেন হঠাৎ করে বেড়ে উঠে এক ঝলক দমকা হাওয়ার মতোই ঝাপটে গেল তার চোখে মুখে। প্যান্টের পকেট থেকে রুমালটা বার করে নাকে দিতে যাবে দনু, এমন সময় বাঁদিকে কি যেন একটা আওয়াজ শুনতে পেয়ে দাঁড়িয়ে গেল সে। ঝোপের আড়ালে কি ওটা? দনু স্পষ্ট দেখল কিছু একটা যেন নড়ে উঠল। মাথা নিচু করে হাতের পাতাটা কপালের উপর ধরে ঠাওর করার চেষ্টা করল সে। এটা মুরলীদের বাড়ির কেলে গাইটা না? এত রাতে এখানে কি করছে? রাস্তা ছেড়ে সন্তর্পণে বাঁশবাগানে ঢুকল তনু। বুকটা দুরু দুরু করছিল তার। একটু এগিয়েও থমকে গেল সে। দেখল গরুটা আসলে বসে নেই, শুয়ে আছে। আর যেভাবে ঘাড় কাত করে শুয়ে আছে তাতে বোঝা যায় যে তার গলাটা মুচড়ে দিয়েছে কেউ। কি হয়েছে? পাশে কালো ছায়ার মতো কে ওটা? হাড় চেবানোর শব্দ কানে আসে দনুর। ঠিক এই সময় মেঘ সরে গিয়ে এক টুকরো চাঁদের আলো যেন বজ্রপাতের মতোই আছড়ে পড়ল তার গায়ে। তারপর আর কিছু মনে নেই দনুর। বাথরুমে ঢুকে বেসিন ধরে আয়নার সামনে দাঁড়িয়েছিল শামু, মানে মুখুজ্জে বাড়ির নতুন বউ শাম্ভবী। বাথরুমে বউয়ের জন্য একটা বাহারি ওয়াশ বেসিন বসিয়ে দিয়েছে নিতাই। তার উপর একটা ছোট আয়নাও লাগিয়ে দিয়েছে। ঝটপট মুখে চোখে জল দিয়ে উত্তেজনাটা কমাবার চেষ্টা করছিল শামু। হাতে লেগে থাকা শাশুড়ি মায়ের রক্তটা শুধু একবার জিভে ডগায় ঠেকায় সে। ও বৌদি, বৌদি একবারটি এসো না, ডাক্তারবাবু কিসব বলবেন বলে ডাকছেন তোমাকে। বাথরুমের বাইরে থেকে দরজায় টোকা দেয় পিস্তুত ননদ শ্যামলী। হ্যাঁ যাই। দ্রুত গামছা দিয়ে মুখটা মুছে ফেলে শামু। বাসন্তী পিসি চোখ বন্ধ করে চুপচাপ শুয়েছিলেন বিছানায়। মাথায় মস্ত বড় ব্যান্ডেজ, পড়ে গিয়ে অনেকটা কেটে গেছে। ডাক্তারবাবু গম্ভীর মুখে প্রেশার মাপছিলেন। পাশে ভিড় করে আছেন গ্রামের ছোট বড় গিন্নিদের দল। মুখে উদ্বেগ ছাপিয়েও যেটা ফুটে উঠছিল সেটার নাম ভয়। হাড় কাঁপানো ভয়। হ্যাঁ রে নির্মলা, তুই সত্যি দেখেছিস? হ্যাঁ গো পিসি, স্পষ্ট দেখলুম মায়ের জিভটা লাল, টকটকে লাল, রক্ত গড়িয়ে পড়ছে যেন। বাকিরা শিউরে উঠলেন সে কথা শুনে। জোড়হাত কপালে ঠেকালেন কেউ কেউ। এর মধ্যেই ক্ষীণ প্রতিবাদ করার চেষ্টা করে সরকারদের বড় বউ টুম্পা। দূর, বাচ্চা মেয়ে কি দেখতে কি দেখেছে, ওর কথা ছাড়ো তো। ও, আমি বলে বাচ্চা মেয়ে না?
আর ঠাউর মশাই দেখলো, নপাড়ার দোক্তা দিদা দেখলো, ওই নারায়ণদের বড় জ্যাঠা দেখলো, বাচ্চু কাকু দেখলো, সেগুলো কিছু নয় বলো? ওই দেখো লাগিয়ে দিল ঝামেলা। আরে বারে ও বাবা, ওদের আবার কাজ কি? যা করার আমাদেরই করতে হবে দাদা। আমি বলি কি, মন্দিরটা একটু মেরামত করে দিলে হয় না? এই পুকুরের দিকে দেওয়ালটা শেওলা পড়ে পড়ে কি অবস্থা হয়েছে দেখেছো? যেমন তোর মুখ তেমন তোর কথা, হাওয়া কোথাকার। ওরে 300 বছর পেরিয়ে গেছে। কান খাড়া করে সব কথোপকথন শুনছিল শামু, আর ক্রমশই তার কৌতূহল চাগাড় দিয়ে উঠছিল। শাশুড়ি মাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসা ইস্তক একটা ফিসফিস চলছে খেয়াল করেছে সে। নিতাইয়ের মুখটাও গম্ভীর। বাইরের বৈঠকখানায় শ্বশুরমশাই আর গাঁয়ের গণ্যমান্য লোকেরা বসে মিটিং করছেন। খুব সাংঘাতিক কিছু ঘটেছে নাকি? প্রবল কৌতূহলে উসখুস করছিল সে, অথচ নতুন বউয়ের পক্ষে আগ বাড়িয়ে কৌতূহল প্রকাশ করাটাও ভালো দেখায় না। মায়ের জিভে রক্ত দেখলে কি হবে গো দিদি? প্রশ্ন করে সানাপাড়ার রাখাল মণ্ডলের বউ। বড় চোখ দুটো আরো বড় করে সামন্তগিন্নি বললেন, সে কি রে বউ, কালীগিরি তান্ত্রিকের ওই গেরাম বন্ধনের কথা শুনিসনি তুই? কালীগিরি তান্ত্রিক যে বলে গেছিল খুঁতো ভৈরবীর পুজো করে যাতে গেরামের কোনো অনিষ্ট না হয়, তাই সে নাকি মন্তর দিয়ে গেরাম বেঁধে দিয়ে যাচ্ছে। যে রাতে মায়ের পিতিষ্ঠে হয় সেই রাতে এই শ্মশান থেকে এক ডোম না বাগদি কার একটা মরা এনে তাকে তন্তর মন্তর করে সেই মরার হাতে দুটো আর পায়ের দুটো এই 4টে হাড় গেরামের 4 কোনায় পুঁতে বাঁধন দিয়ে দেয়। কিন্তু কালী তান্ত্রিক এও বলে গেছিল যে তার মন্তরের জোর থাকবে মাত্র 300 বছর। হ্যাঁ, কিন্তু তারপর কি হবে? নির্মলা গ্রামেরই মেয়ে, এসব কথা তার কমপক্ষে 100 বার শোনা। তবুও ব্যাপারটা আরেকবার ঝালিয়ে নেওয়ার জন্য প্রশ্ন করে সে। তারপর কি হবে আবার জানতে চাস মেয়ে? সব শেষ হয়ে যাবে। এইবার হাল ধরেন এদের মধ্যে যিনি বয়স্কতম মণ্ডলদের ঠান বুড়ি। যে প্রজার অসাবধানতায় তালদিঘির ভৈরবীর নাম খোঁড়া ভৈরবী, তিনি এই মণ্ডলদেরই পূর্বপুরুষ। ফলে পুরো ঘটনার খুঁটিনাটি বংশ পরম্পরায় তাঁর জানা। ডম্বা বাগদি নয় রে মেয়ে, কালীতান্ত্রিক যার মরা নিয়ে তুক করেছিল তার নাম ছিল রামাই। সেকালে নাকি নাম করা ডাকাত ছিল সে, তার ভয়ে এই পরগনা থরথর করে কাঁপত। কালীতান্ত্রিক বলে গেছিল যে 300 বছর পর এই বাঁধনের জন্য নাকি আস্তে আস্তে ফুরিয়ে শেষ হয়ে যাবে। তখন নাকি ঠিক এক পূর্ণিমা থেকে পরের অমাবস্যার মধ্যে ওই 4টে হাড়ে এক এক করে মাটির উপর উঠে আসবে। তা কি করে বুঝবো জোর ফুরিয়েছে কিনা? কালীগিরি তান্ত্রিক বলে গেছিল যে রাতে মায়ের জিভে আপনা আপনি রক্ত দেখা যাবে, জানবি যে সেই দিন থেকেই এই চণ্ডাল বন্ধনের জল শেষ। মায়ের জিভে রক্ত আসা মানে মা বলেই চাইছেন সেই রাতেই মাটির উপরে উঠে আসবে প্রথম হাড়। তারপর যে রামাই ডাকাতের হাড় নিয়ে তন্তর করেছিল কালীতান্ত্রিক, সে নাকি সেই রাতেই নরক থেকে জেগে উঠে ফের ফিরে আসবে এই তালদিঘিতে। কিছুক্ষণ চুপ করে থাকেন প্রাজ্ঞ বৃদ্ধা। সবার শ্বাস বন্ধ হয়ে আসে শোনা গল্প আরো একবার শোনার অপেক্ষায়। সে ফিরে আসবে পিশাচ হয়ে, তারপর এক এক করে গায়ের সবার রক্ত মাংস চুষে খাবে সেই দানব। এক একটা করে মন্তরের
আবার উঠে আসবে, আর সেই পিশাচের গায়ে দুনবল আসবে, আরো তেজি হবে শয়তানটা। আর যেদিন শেষ হাতটা উঠে আসবে, সেদিন কি ঠান্ডে? এই তাল দিঘিতে বাপ পিতমোর ভিটেতে ফিতিম চালানোর জন্য একটা লোকও থাকবে না রে মেয়ে। সেই 15 দিন পর নাকি এই গায়ে শুধু কুকুর আর শকুন ছাড়া আর কোনো প্রাণীর ছায়াও দেখা যাবে না। এই আলাপচারিতা শামুর সঙ্গে মন দিয়ে শুনছিলেন আরেকজন, ডাক্তারবাবু। সব শুনে টুনে তিনি নাকের ভেতর একটা ঘোঁত করে শব্দ করে বললেন, যত সব বুজরুকি আর আজগুবি গল্প। মেলা রাত হয়েছে, এবার আপনারা বাড়ি যান দেখি। এসব গল্প গাছা বলে রোগীর টেনশন বাড়িয়ে লাভ নেই, যান। কান থেকে স্টেথোস্কোপ খুলে শামুর দিকে চাইলেন বর্ষিয়ান ডাক্তারবাবু। বললেন, শোনো বৌমা, প্রেশারটা অ্যাবনর্মালি ফল করে গেছে। কোনো একটা সাডেন শক থেকে এরকম হয় মাঝে মাঝে। মাথার কনকাশনটায় চিন্তায় ফেলছে যদিও। হপ্তাহ 2-1 কমপ্লিট বেড রেস্ট লিখে দিয়ে গেলাম। হালকা করে একটু মুরগির স্টু আর 2 পিস করে সেঁকা পাউরুটি খাওয়াবে দুবেলা, কেমন? আর ওষুধগুলো আজ দুপুর থেকে খাওয়ানো শুরু করে দিও। 5 দিন বাদে একবার খবর দেবে, হ্যাঁ, অবস্থা জানিয়ে। এই বলে ব্যাগ গুছিয়ে উঠে পড়েন তিনি। ডাক্তারবাবু বেরিয়ে যাওয়ার ঘণ্টা 4 পর ডাক্তারবাবুর খোঁজে মুখুজ্জে বাড়িতে লোক আসে। তিনি নাকি বাড়ি ফেরেননি তখনও। অনেক খোঁজাখুঁজির পর পরের দিন ভোরবেলা নাগাদ ডাক্তারবাবুর পাত্তা পাওয়া যায় কালীর মাঠের উত্তর পশ্চিম কোণে, আর তার কোমর থেকে নিচের অংশটা কে যেন খেয়ে গেছে। ককু আসো নাকি? আছি কাকা, সুবল কই? এই তো আমার বাঁ পাশে বসে আছে। জগন্নাথ কই? 7:30 নাই যে? আছি ঠাকুর। হাঁকার দিকে থাকো, হাঁকার দিকে থাকো, এর নাম ধরে ডাকতে থাকো। বলি, ও মনসুর মিয়া, গাড়ি চালাবা না দুটো কথাও কইবা? মনসুর মিয়া জবাব দেয় না, এক মনে ভ্যান চালাতে থাকে। চারিদিকে যা আবহাওয়া, তাতে এই গপ্পবাজ লোকটাও থম মেরে গেছে। মাচান গোপীনাথের হাট থেকে ফিরছিল ওরা 6 লোক। বেরিয়ে পড়েছিল অবশ্য বেলা থাকতে থাকতেই, কিন্তু গরানহাটার মোড়ে মনসুর মিয়ার ভ্যানটা বেগরবাই করতে চোখে অন্ধকার দেখে ওরা। তার যথেষ্ট কারণও ছিল। যেদিন সকালে ডাক্তারবাবুর আধ খাওয়া শরীরটা পাওয়া যায়, সেই দিনই রাতে একটা অদ্ভুত আওয়াজে দাসপাড়ার মালতীর ঘুমটা ভেঙে গিয়েছিল হঠাৎ করে। খানিকক্ষণ কান পেতে রাখার পর তার ঠাউর হয় যে আওয়াজটা আসছে সেটা তাদের গোয়াল ঘর থেকে। এদিককার গাঁয়েগঞ্জে হামেশাই রাত বিরেতে বুড়ো ভাম বা বনবিড়াল হানা দেয়, অথবা সাপখোপও হতে পারে। মোটমাট গোয়াল ঘরে কিছু তো একটা ঢুকেছেই। এই ভেবে ঘরের কোণে রাখা খেটো বাঁশের টুকরোটা এক হাতে আর কেরোসিনের কুপিটা অন্য হাতে ধরে গোয়াল ঘরের দিকে রওনা দেয় সে। পরের দিন বাঁশবনের দক্ষিণ কোণে শুধু চুটকি পড়া একটা পায়ের আঙুল আর কয়েকটা হাড়গোড় পাওয়া গিয়েছিল মালতীর। সেই দিন থেকেই লোকজনের মনে ভয়টা পাকাপোক্তভাবে গেড়ে বসতে থাকে। সত্যি সত্যি রামাই ডাকাত ফিরে এলো নাকি পিশাচ হয়ে? কি গো, কথা কাও না কেন মিয়া? বলে ওঠেন কার্তিক সমাদ্দার। সম্পন্ন ব্যবসায়ী তিনি। 5টা সর্ষে তেলের মিল আছে আশেপাশের গঞ্জে, তার মধ্যে একটা আবার মাচান গোপীনাথের হাটে। তাগাদায় বেরিয়েছিলেন সমাদ্দার মশাই।
নিজের অ্যাম্বাসেডারটা মাঝ রাস্তায় জবাব দেওয়াতে নেহাত বাধ্য হয়েই এই ভ্যানে চড়তে হয়েছিল তাকে। সেই থেকে ইষ্ট নাম জপ করছিলেন। একে রাত বিরেতে বাইরে থাকা তাঁর সখ্ত নাপসন্দ, তার উপর আজকাল গাঁয়ে যা চলছে তাতে স্বস্তিতে থাকার কথাও নয়। চারিদিকের এই এর ওর নাম ধরে ডাকার মানেও ভালোই বুঝছিলেন সমাদ্দার মশাই, মনের জোর বজায় রাখা আর কি। মিয়া, কাইল বাজারে তোমার পোলাটার লগে কথা হইল, বুঝলা? সোনার কথাগুলান ভারী মিষ্ট, খুব সহজ শিখছে। ওরে টোটো চালাই যে কেউ কেন এই গঞ্জের বাজারে এখন দোকান দিতে কেউ না পোলারে, আমি তো আসি এখনো। তবু জবাব দেয় না মনসুর মিয়া। সেই যে গাড়ি সারিয়ে টারিয়ে একবার পাশের জঙ্গলে প্রস্রাব করতে গিয়েছিল লোকটা, তারপর ফিরে আসার পর থেকেই কেমন যেন থম মেরে গেছে সে। কারো সঙ্গে কথা বলছে না, কাঁধ দুটো যেন সামান্য উঁচু হয়ে আছে। সমাদ্দারের কথার জবাবে সামান্য একটা অদ্ভুত আওয়াজ করে সে। আর ঠিক সেই সময় একটা মাংস পচা গন্ধ যেন মাছ ধরা জালের মতোই ঝাঁপিয়ে পড়ল সবার উপর। কোন রাস্তা দিয়ে নিয়ে চললে? কোথা দিয়ে গেছি গো? ও কাকা, দরজা বন্ধ করে বসেছিল রাখো হরি সাধু খাঁ। এখন পরম ভক্ত বৈষ্ণব হলে কি হবে? এককালে তার নাম করে বাচ্চাদের ঘুম পাড়ানো হতো আশেপাশের গাঁয়ে, এমনই প্রতাপ ছিল তার। একখানা লাঠি গাছ সম্বল করে 4-4টে পাঠানকে ঘায়েল করার গল্প এখনো আশপাশের 5 গায়ের লোকে বলা বলি করে। চিরকালই তার ভয় ডর কম, বুকে দুর্জয় সাহস। যখন বলি দেওয়ার চল ছিল তখন খোঁড়া ভৈরবীর সামনে এক কোপে জোড়া মোষের গলা নামাতো এই রাখো হরি। লোকে এখনো নিচু গলায় বলা বলি করে, এককালে যারা রাখো হরির হাতে বলি হয়েছে তাদের সবাই 4 পেয়ে নয়। এহানো ডাকসাইটে রাখো হরি নবদ্বীপের রাসের মেলায় ঘুরতে গিয়ে মদন মোহন গোস্বামীর কাছে দীক্ষা নিয়ে ফেলে এখন পুরোপুরি শুধরে গেছে। দুবেলায় নিরামিষ খায়, একাদশীতে হবিষ্যি করে, পূর্ণিমা অমাবস্যায় তার বরাদ্দ শুধু ফলাহার আর সাবু। সেই দিন ঠাকুরের নাম গান করার জন্য কত্তালটা নিয়ে বসেছে রাখো হরি। গুরুরে ভক্তিগীতি লহরীতে ডুবে গেছে সে। ভক্তি বিনীত চোখ দুটি থেকে অবিরল নেমে আসছে প্রেমাশ্রুধারা। এমন সময় বাড়ির চালে খড়খড় আওয়াজ হতে একটু অসন্তুষ্টই হয় রাখো হরি। ছেলে ছোকরার দল চাল কুমড়ো চুরি করতে উঠেছে নাকি? সবে 2খান চাল কুমড়ো পেকে উঠেছে। রাখো হরির ইচ্ছে যে সামনের বৃহস্পতিবার পূর্ণিমা, সেই দিন বড়ি দিয়ে চাল কুমড়োর তরকারি আর অন্যান্য পঞ্চব্যঞ্জনে রাধা কৃষ্ণের ভোগ দেবে সে। শেষ পাতে একটু দই, সঙ্গে মালপোয়া। হাহা, মহাপ্রভু বড় ভালোবাসতেন। নষ্টচন্দ্রের দল সেসবও করতে দেবে না। লুঙ্গিটা 2 ভাঁজ করে কোমরে গুঁজে উঠোনে নেমে আসে রাখো হরি। হাতে একটা নিভু নিভু টর্চ। চালের দিকে চেয়ে একটা হাঁকার দেয় সে। ওখানে জবাব আসার বদলে একটা শব্দ ভেসে আসে তার কানে। চালের ওপার থেকে কি যেন একটা খড়মড় করে ওদিকে চাল বেয়ে নেমে যায়। হালকা পায়ে একটু দ্রুতই ওদিকে দৌড়ে যায় রাখো হরি। আজ তোদের একদিন কি আমার একদিন, দাঁড়ারে বাপের পেটারা। ঠাকুরের ভোগের সামগ্রী যায় যাক, কিন্তু রাখো হরি সাঁপুইয়ের বাড়ি থেকে কিছু একটা চুরি করে ভেগে যাওয়ার মতো চোর যে এই জেলাতে এখনো আছে, সেটা ভেবেই আশ্চর্য হচ্ছিল সে। বাড়ির পেছন দিকে যেতেই একটা মাংস পচা গন্ধ যেন ভেজানো গামছার মতোই দম বন্ধ করা ভাব নিয়ে তার মুখ চোখের ওপর ঝাঁপিয়ে পড়ল। হঠাৎ করেই থমকে গেল রাখো হরি। এক মুহূর্তে সমস্ত স্নায়ু সতর্ক হয়ে উঠল তার। নিচু হয়ে একটু আড়াল হলো সে।
নিজের অজান্তেই হাতের তালু ঘেমে যাচ্ছিল, তলপেটটা খালি খালি লাগছিল। এককালে ডাকাতে কালীর সামনে মানুষ বলি দেওয়া রাখহরি সাধু খাঁর ঘাড়ের রোঁয়া দাঁড়িয়ে পড়ছিল তার। বাড়ির পেছন দিকে সামান্য ঝোপ জঙ্গল হয়ে আছে। এককালে এসব নিয়মিতভাবে সাপসূত্র রাখত রাখহরি। আজকাল তারক ব্রহ্ম নাম গানে তার এত সময় যায় যে এসব দিকে মন দেবার সময়ই পায় না সে। ভাবতে ভাবতেই আম গাছটার গোড়ার দিকে নজর পড়ে তার। ওটা কি? এক গাদা কালো ছায়া জড়ো হয়ে আছে কেন ওখানে? আর জল জলে ওই আগুনে দুটো কি? কারো চোখ। খোঁড়া ভৈরবীর মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় মনসুর মিয়ার ভ্যানটা যেন হঠাৎ করেই ফের একটা হেঁচকি তুলে থেমে যায়। সবার আগে লাফ দিয়ে নামেন কার্তিক সমাদ্দার। আরো কিছু বলতে যাচ্ছিলেন সমাদ্দার মশাই, কাঁপা কাঁপা হাতে তার মুখটা চেপে ধরল সুবল। একটু অবাক হয়ে পাশে তাকান সমাদ্দার মশাই। জগন্নাথ বাচ্চা ছেলে, সে তখন গোকুলকে জড়িয়ে ধরে ঠক ঠক করে কাঁপছে। আকাশে পঞ্চমীর বাঁকা চাঁদ, তার ম্লান আলোয় বাঁশবনের ছায়া পড়েছে রাস্তার উপর। সেই আলোয় কার্তিক সমাদ্দার দেখলেন যে মনসুর মিয়া ভেবে যার গাড়িতে এতক্ষণ চড়ে এসেছেন তার কাঁধ দুটো আরো উঁচু হয়ে উঠেছে, শরীরটা দুনো হয়ে উঠেছে, হাত দুটো বেড়ে গেছে প্রায় 1.5 গুণ। মুখের দুপাশ দিয়ে বেরিয়ে এসেছে দুটো কুকুরের দাঁত। আর একটা পচা গন্ধে তাদের বমি উঠে আসবার জোগাড়। এইবার আস্তে আস্তে বাঁদিকে ঘাড়টা ঘোরালো সেই প্রাণীটা। না, ভুল হলো, শুধু ঘাড়টা ঘুরল তার। আর হাত দুটো কাঁধ থেকেই যেন উল্টে গেল। টকটকে লাল চোখ দুটো দিয়ে একবার যেন প্রাণ ভয়ে ভীত কয়েকটা লোককে দেখে নিল সে ভালো করে। হঠাৎ সামনের লোকটাকে বাঁ হাত দিয়ে খপ করে ধরে মাটির উপরে আধ হাত তুলে খানিকক্ষণ দেখল সেই বিভৎস প্রাণী। আর তারপর যেভাবে বাচ্চারা খেলনা পুতুলের মাথাটা খুলে ফেলে ঠিক সেভাবেই অতি সহজে ডান হাতটা দিয়ে তার মুন্ডুটা ছিঁড়ে আনলো একটা। বাকিরা আর দাঁড়াবার সাহস পায়নি, পিছন ফিরে দৌড় দেয়। শুধু দৌড়তে গিয়ে পড়ে যান সমাদ্দার মশাই। শুনছেন গপ্প মিরে ঠেকের আজকের গপ্প অভিক সরকারের লেখা খোঁড়া ভৈরবীর মাঠ। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। Subscribe to my official channel and do not forget to click on the bell icon for notifications. তাহলে বাকিটা শোনা যাক। সাহস করে আরো কিছুটা এগোয় রাখহরি। পচা বিশ্রী একটা গন্ধে নাড়ি ভুঁড়ি উঠে আসছিল তার। কাঁধের গামছাটা নাকে চেপে ধরে সে। আরো একটু এগোতেই
নরম নরম কি যেন একটা তার পায়ে ঠেকতে থেমে গিয়ে সেদিকে টর্চ মারে রাখহরি। একটা মানুষের হাত কনুইয়ের নিচ থেকে কাটা, না কাটা নয়, ছেঁড়া। সেই ছেঁড়া হাতের অবশিষ্ট রক্ত তখনও শুকিয়ে যায়নি। খানিকক্ষণ স্তম্ভিত হয়ে সেদিকে চেয়ে থাকে রাখহরি। মানুষের কাটা হাত পা দেখার অভ্যেস বহুদিন নেই তার। তার উপর জ্যান্ত মানুষের হাত যে ওভাবে মুচড়ে ছিঁড়ে আনা যায়, সে কথা কোনোদিন রাখহরি সাধুখাও স্বপ্নে ভাবেনি। দরদর করে ঘামতে থাকে রাখহরি। বুকটা ধড়াস ধড়াস করছিল তার। কোনো রকমে সামনের দিকে টর্চ ফেলে সে, আর পাথর হয়ে যায়। থরথর করে কাঁপতে থাকা আলোয় রাখহরি দেখে প্রকাণ্ড একটা উলঙ্গ শরীর কিসের উপর যেন ঝুঁকে পড়েছে। সারা শরীর বড় বড় কালো লোমে ঢাকা, কান বলে কিছু নেই, আর বড় বড় বাঁকানো নখওয়ালা দুটো মোটা মোটা হাত দিয়ে কি একটা যেন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। মাংসের গন্ধ ছাড়াও এবার আরো একটা উগ্র গন্ধ নাকে এলো রাখহরির। কাঁচা রক্তের গন্ধ। এইবার সেই প্রাণীটা লাল টকটকে চোখ তুলে তাকালো ওপরের দিকে, আর সেই অমানসিক বিভীষিকার দিকে তাকিয়ে ভয়ে প্রাণ উড়ে গেল রাখহরির। পেছন ফিরে পড়ি কি মরি করে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিল সে। পালাবার আগে শুধু আর একটা জিনিসই চোখে পড়েছিল তার। প্রাণীটা যেটার উপর ঝুঁকে পড়েছিল সেটা যে একটা শরীর, তা চিনতে ভুল হয়নি রাখহরির। তারই কাটা মাথাটা আয়েশ করে খাচ্ছিল সে। আর ওই আতঙ্কের মধ্যেও শরীরটা কার সেটা দেখা মাত্র চিনতে দেরি করেনি রাখহরি। ওটা কার্তিক সমাদ্দারের শরীর। মণ্ডল বাড়ির লোকজন অবশ্য এত কথা জানত না। পরদিন রাত ভোরে মণ্ডলের ছোট মেয়ে তাপসী ঘুম থেকে উঠে তাদের বাড়ির পাশে ছোট পুকুরটায় মুখ ধুতে গিয়ে দেখে সারা পুকুরের জল টকটকে লাল, আর তাতে কাঁচা রক্তের গন্ধ। কেউ যেটা দেখেনি, কখনো দেখবেও না, সেটা হচ্ছে যে পুকুরের নিচে পাঁক থেকে মাথা উঁচু করে বেরিয়ে এসেছিল প্রায় গলে পচে যাওয়া একটা হাতের হাড়। বৈঠক বসেছিল মুখুজ্জে বাড়ির বাইরের ঘরে। গাঁয়ের 5 জন গণ্যমান্যরা উপস্থিত ছিলেন। ছিলেন যোগেন ভট্টাচার্য মশাই, ছিল আরো 2 জন যারা সামনাসামনি দেখেছে সেই পিশাচকে, তারা রাখহরি আর দনু। সারা গ্রাম জুড়ে একটা থমথমে সন্ত্রস্ত পরিবেশ। ভোরের আলো ফোটার আগে কেউ ঘরের বাইরে বেরোয় না, আর সন্ধে নামতে না নামতেই ঘরের দরজায় খিল। গত 10 দিনে 8 জন শিকার করেছে তালদিঘির পিশাচ। তার সঙ্গে গেছে বছিরুদ্দি আর নাসিরের দুটো করে 4টে ছাগল, তারিণী কর্মকারের একটা বাছুর, আর পাড়ার বসেদের গোয়াল থেকে 2টো দুধেল গাই। পুলিশে অবশ্য প্রথমাভি খবর দেওয়া হয়েছিল। তারা চৌকিও বসিয়েছিল একখান। মস্ত একখান ভুঁড়ি দুলিয়ে আর মোটা গোঁফ জোড়া মুচড়ে হাবিলদার রতনলাল চৌবে এসে বসেছিল
চৌকিতে। अरे अरे शांत हो जाइए, शांत हो जाइए, भोजन तो कर लेने दीजिए। अरे चिल्लाने से क्या हो जाए? हाँ, कौन बदमाश उदमाश कर रहा होगा ये सब? आने दो साले को हमने सामने। ভজুয়ার দোকানের হিং দেওয়া গরমা গরম এক ধামা কচুরি বেশ আয়েশ করে চিবোতে চিবোতে সামনে হাত জোড় করে দাঁড়িয়ে থাকা জনা দশেক লোককে বলেছিল রতনলাল। তারপর এক ঘটি ঘন সর পড়া দুধ গলায় ঢেলে তৃপ্তির উদ্গার তুলে বাকি কথাটা একটু ভারী গলায় শেষ করেছিল সে। अरे एक बार हमरे हाथ लग जाए तो देखना, उल्टा टांग के मारेंगे साले को, निश्चिंत रहिए। পরদিন ভোরে চৌবেজির বেল্টটা আর এক পাটি জুতোই শুধু পাওয়া গিয়েছিল বাজারের মধ্যে। তখনও রক্ত লেগেছিল দুটোতেই। অনেক খোঁজাখুঁজি করেও বডির কোনো হদিশ পাওয়া যায়নি। পুলিশ কি বলছে? চিন্তিত মুখে প্রশ্ন করেন রায়বাবু। এককালে উঁচু পোস্টে সরকারি চাকরি করতেন পরিমল রায়। তার মতামতের একটা দাম আছে। মুখুজ্জে মশাই বললেন, লোকাল থানা হাত তুলে নিয়েছে। বড়বাবুর বক্তব্য ভূত প্রেতের কারবার ওনার আন্ডারে পড়ে না। উনি রিপোর্ট লিখে সদরে ফাইল দিয়ে দিয়েছে। এরপর যা করবার ওপরওয়ালারা করবেন। ততদিনে তো গা ফাঁকা হয়ে যাবে। 8 নয় গো, 8 নয়, 9 জন। গতকালই গরানহাটার জঙ্গলে মনসুন মিয়ার মাথার আধখানা আর একখানা পা পাওয়া গেছে। ওদিকে নিতাই খুঁজছিল শামুকে। তখন ধরে করছেটা কি? শামু, শামু। বউকে চোখে চোখে রাখে নিতাই। নতুন বিয়ের ক্ষেত্রে সেটা তেমন অস্বাভাবিক কিছু নয়, কিন্তু এই ক্ষেত্রে কারণটা অন্য। তার মনে একটা সন্দেহ পাকিয়ে উঠছে কয়েকদিন ধরেই। মা যেদিন মন্দিরে পড়ে গেলেন তবে থেকেই কেমন যেন অদ্ভুত ব্যবহার করছে মেয়েটা। কথা নেই কারো সঙ্গে, চুপচাপ থাকে দিনের বেশিরভাগ সময়। কথা বলতে গেলে এমন চোখে তাকায় যে দেখে বুকের রক্ত ঠান্ডা হয়ে যায়। তার থেকেও সাংঘাতিক ঘটনাটা ঘটে কয়েকদিন আগে। প্রথম এত সব খেয়াল করেনি নিতাই। তার ঘুম খুব গাঢ়। একবার বালিশ ছুঁলে তার আর সাড় থাকে না। তবে সেই দিন মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গিয়েছিল নিতাইয়ের। উঠে অভ্যেস বসে পাশে হাত বাড়িয়ে দেখে বউ নেই। আবার কোথায় গেল? প্রথমে ভেবেছিল হয়তো বাথরুমে গেছে, এসে পড়বে এক্ষুনি। বেশ কিছুক্ষণ পরেও শামু আসছে না দেখে উঠে যায় নিতাই। তখন ধরে করছেটা কি? শামু, শামু। গিয়ে দেখে বারান্দায় গ্রিলের গায়ে মুখ ঠেকিয়ে দাঁড়িয়ে বিড় বিড় করে অদ্ভুত সুরে মন্ত্রের মতো কি সব যেন চাপা গলায় কান্নার মতো আউড়ে যাচ্ছে তার নতুন বিয়ে করা বউ শাম্ভবী। কি করছো গো? হ্যাঁ শামু? সেদিন হঠাৎ অকারণেই শীত করে উঠেছিল নিতাইয়ের। চুপচাপ বিছানায় এসে শুয়ে পড়েছিল সে। তারও ঘণ্টাখানেক পরে ভোর রাতের দিকে ফিরে আসে শামু। কি করছিল সে অত রাতে? কোথায় গিয়েছিল তার বউ? শামু, শামু, গেলে কই? ডাকতে ডাকতে বাড়ির অন্দর মহলে বউকে খুঁজছিল নিতাই। কোথায় গেল রে বাবা? শামু। একটা কুটিল সন্দেহ তার মনে কয়েকদিন ধরে ক্রমেই ঘোট পাকিয়ে উঠছে। শুধু সেই দিন নয়, তারপর থেকেই রোজ রাতে ঘুমোবার পর বেশ কিছুক্ষণের জন্য শামু যায় কোথায়, আর সেই সব রাতেই একটার পর একটা অঘটন ঘটে যায় কি করে।
ওগো ঘরে লোক এসেছে, চাটা করে দাও দেখি, নিমকি টিমকি আছে। বলতে বলতে রান্নাঘরের পেছনে এসে উপস্থিত হয় নিতাই। আর তারপর সামনের দৃশ্যটা দেখে শির দাঁড়ায়, একটা বরফের স্রোত নেমে যায় তার। দরজার দিকে পিঠ করে বসে আছে শামু। তার সামনে ছটফট করছে বাজার থেকে কিনে আনা 2-4টে মুরগি। স্পষ্টতই ভয় পেয়েছে তারা। আর আছে একটা সদ্য কাটা পাঁঠা। এ বাড়িতে মুরগি বা পাঁঠা বাজার থেকে কেটে আনা হয় না, জ্যান্ত আনা হয়। তারপর এই বাড়িতেই কেটে কুটে রান্না করা হয় তাদের। পাঁঠা কাটা জায়গাটা একটু দূরে। খানিক্ষণ আগে বিশু কামার এসে পাঁঠাটা কেটে দিয়ে গেছে। মাটিতে শোয়ানো আছে কাটা পাঁঠাটা। আর নিতাইয়ের সদ্য বিয়ে করা বউ সেই পাঁঠার রক্ত 2 হাতে তুলে নিজের সারা মুখে মাখছে আর রামদাটার ওপর আঙুলে করে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে। সঙ্গে সেই দুর্বোধ্য ভাষায় সুরেলা মন্ত্র আওড়ানো। ধীরে ধীরে সরে আসে নিতাই। বুকটা ধড়াস ধড়াস করছিল তার। হা ঈশ্বর, এ কি দেখল সে? সে যা ভাবছিল তাহলে কি সেটাই সত্যি? আচ্ছা, মণ্ডলদের ঠান দিদিকে একবার জিজ্ঞেস করলে হয় না, কালীগিরি তান্ত্রিকে সব থেকে বাঁচবার কোনো কিছু মন্তর বা উপায় টুপায় কিছু বলে গেছিল কিনা ঠান দিদির সেই পূর্বপুরুষকে? কথাটা মনে ধরে সবার। তাছাড়া ঠান দিদি এখন এই বাড়িতেই বাসন্তী পিসির পরিচর্যা তদারক করছেন। মুকুজ্জে মশাই কাজের লোক ডেকে বলেন অন্দর মহলে খবর দিতে। আধ হাত ঘোমটা টেনে একটু কুঁজো হয়ে এলেন ঠান দিদি। এদের সকলের থেকে বয়সে বড় হলে কি হবে, প্রাচীন যুগের লোক তিনি। ঘোমটা টোমটা বিলক্ষণ মানেন। আসুন ঠাকুমা, আসুন, এইখানটায় বসুন। দনু উঠে গিয়ে ঠান দিদির হাত ধরে যত্ন করে একটা মোড়ায় বসিয়ে দেয়। বেঁচে থাকো বাবা। থুতথুরে গলায় নাতির বয়সী নবীন মাস্টার মশাইটিকে আশীর্বাদ করেন ঠান দিদি। তারপর সমবেত ভদ্রজনের প্রশ্নটা শুনে অনেকক্ষণ ভুরু কুঁচকে টুচকে বলেন, কই না তো, এরকম কিছু তো বাবা আমাকে বলে যায়নি রে ভাই। কিছুই বলে যাননি কালীতান্ত্রিক? একটু চেষ্টা করো না, যদি কিছু মনে পড়ে তোমার। ঘাড় বেঁকিয়ে থুতনি ধরে কি সব যেন ভাবতে থাকেন ঠান দিদি। সেই দিকে সাগ্রহে চেয়ে থাকে সকলে। বেশ কিছুক্ষণ পর মুখ খোলেন। একবার অবশ্য বুঝলি ভাই, আমি তখন খুবই ছোট। রাত্রিরে খেয়ে দিয়ে ঘুমের ভান করে শুয়ে আছি। মা এটো বাসন কোসন ধুয়ে এসে বাবার সঙ্গে গল্প করছে। এমন সময় কথায় কথায় এই ঘোড়া ভৈরবীর কথা ওঠে, বুঝলি। আমার তখন ঘুম আসি আসি করছে। মা ঠিক এটাই জিজ্ঞেস করলো। চোখটা জুড়িয়ে আসার আগে ঠিক শুনিনি রে ভাই। মনে হলো বাবা বলছে, কি যেন বললো, কি বলেছিল বলতো বাছা, মনে পড়ে না কেন। এতক্ষণ সবাই নিঃশ্বাস বন্ধ করে শুনছিল ঠান দিদির কথা। কারো কিছু বলতে সাহস হচ্ছিল না। শুধু রাখো হরি বলল,
আর একটু মনে করার চেষ্টা করো না ঠান দিদি, কি বলেছিল তোমার বাবা? চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করেন ঠান দিদি। কপালটা কুঁচকে যায় বুড়ো মানুষটার। বাবা বলছিল যে আমাদের যে পূর্বপুরুষের জন্যে মায়ের মূর্তি আঙুল ভেঙেছিল, তিনি নাকি খুব ভয় পেয়েছিলেন। তখন তাকে নাকি কালীতান্ত্রিক সাহস দিয়ে বলে, কালীগিরি বলে গেছিল যে কি যেন, মনে পড়েছে কালীতান্ত্রিক বলে গেছিল যে মায়ের যদি ইচ্ছে হয় তাহলে নিজের পুজোর ব্যবস্থা মা নিজেই করবেন। দূর, এটা একটা সমাধান হলো? এ তো কথার কথা, এরকম তো আমরা হামেশাই বলে থাকি। আচ্ছা, উনি কি কোনো কাটান বা মন্তর বলে গেছিল তোমার ওই পূর্বপুরুষকে? সেটা বলো। না রে ভাই, এমন কিছু তো বাবা আমাকে বলে গেছে বলে আমার মনে পড়ে না রে ভাই। আপনার কোনো ভাই বা বোন নেই ঠান দিদি? প্রশ্ন করেন মুখুজ্জে মশাই। না ভাই, আমার তো আর কোনো জ্ঞাতি গোষ্ঠী কেউ নেই। তাহলে আর কি মুখুজ্জে মশাই, এইবার গা থেকে বাস ওঠাতে হবে বলে মনে হচ্ছে। গিন্নি কথাটা অনেক দিন ধরেই বলছিলেন বটে। কালই তবে আমরা পাটনা চলে যাচ্ছি মেয়ের কাছে। মা যদি চান তবেই ফিরব, নচেত আর নয়। চললাম মুখুজ্জে মশাই। ভাই সব, আপনারা সব সাবধানে থাকবেন। মা ভৈরবী সবার মঙ্গল করো মা, সবার মঙ্গল করো, সবার মঙ্গল করো। বলে চাদরটি কাঁধে দুলিয়ে বাইরের দিকে হাঁটা দেন রায়মশাই। সেই শেষ দেখা রায়বাবুর। পরের দিন ভোরবেলা পাশের গ্রাম জগৎবল্লভপুরের একজন মুনিশ এসে খবর দেয় যে দুই গাঁয়ের মধ্যিখানে যে শুকনো খালটা আছে তার মধ্যে রায়বাবু পড়ে আছেন। রায়বাবু বলতে তার শরীরটার কথাই বলেছিল সে। কোমরের নিচ থেকে অর্ধেক খাওয়া, মাথাটা উল্টো করে ঘোরানো। তবে তার থেকেও যেটা ভয়ানক সেটা হচ্ছে যে বাকি শরীরটাকে যেন ধারালো রামদা জাতীয় কিছু একটা দিয়ে প্রবল আক্রোশে কুপিয়ে খণ্ড খণ্ড করে রেখে গেছে কেউ একটা। আর খালের মাটি ভেদ করে রায়বাবুর খুলি ফাটিয়ে মুখ ফুঁড়ে উঠেছিল একটা পুরনো শ্যাওলা ধরা হাড়ের টুকরো। নিঃসাড়ে ঘুমিয়েছিল নিতাই। আসলে ঘুমের ভান করে একপাশ ফিরে শুয়েছিল বিছানায়। আজ অমাবস্যা, যেদিন তার মা ভৈরবী মন্দিরে পড়ে গিয়েছিল তারপর ঠিক 15 দিন হলো আজ। তার উপর আজ সূর্যগ্রহণও বটে। কালীতান্ত্রিকের কথা সত্যি হলে আজই একটা এসপার বা ওসপার হয়ে যাওয়ার কথা। আজ খোঁড়া ভৈরবীর মন্দিরে ধুমধাম করে অমাবস্যার পুজো হওয়ার কথা ছিল। প্রতি অমাবস্যাতে তাই হয়, কিন্তু এইবার আর কেউই সন্ধ্যের পর বাড়ির বাইরে থাকার ঝুঁকি নেয়নি। সবার কাছেই ভক্তির থেকে ভয়ের দাম বেশি। ফলে গত 300 বছরের মধ্যে এই প্রথম অমাবস্যার পুজোয় নিষ্প্রদীপ থাকবে খোঁড়া ভৈরবীর মন্দির। মাঝরাত শেষ হয়েছে কি হয়নি, বাইরে একটা সনসন হাওয়া উঠল। তারই মধ্যে নিতাইয়ের মনে হলো কে যেন দূর থেকে মেয়েলি গলায় একবার করে ডেকে গেল। সেই ভুতুড়ে ডাকে
গায়ে কাঁটা দিয়ে উঠল তার। চোখ বুজে শুয়ে আছে নিতাই। ঠিক এমন সময় বাইরের হলঘরের বড় ঘড়িটায় ঢং করে একটা শব্দ হলো। রাত 1টা। এইবার বিছানায় একটা মৃদু নড়াচড়া টের পায় নিতাই। চোখ বুজে থাকলেও শরীরের বাকি সমস্ত ইন্দ্রিয়গুলো সজাগ হয়ে ওঠে তার। পেশিগুলো টান টান হয়ে যায়। শামু উঠছে বিছানা ছেড়ে। নাক ডাকার শব্দটা বাড়িয়ে দেয় নিতাই। বুঝতে পারে যে উঁচু খাট থেকে হালকা পায়ে ঘরের মেঝেতে লাফিয়ে নামল শামু। ঝুম করে একটা আওয়াজ হলো নূপুরের। মিনিট 3 অপেক্ষা করে উঠে পড়ে নিতাই। বিছানা থেকে নেমে ঘরের বাইরে বেরিয়ে আসে সে। সারা বাড়ি চুপচাপ, কোথাও কোনো শব্দ নেই। কোন দিকে গেল? এখানে তো নেই। শুধু দূর থেকে অস্পষ্টভাবে নূপুরের শব্দ আসছে তার কানে। বারান্দার দিকটা একবার দেখে নেয় নিতাই। না, একদম ফাঁকা। খিড়কি দরজার দিকে আসতেই ঝুন 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 শব্দটা ক্ষীণ হতে হতে মিলিয়ে যায়। তার মানে খিড়কি দরজা দিয়ে বেরিয়ে গেল শামু। ওদিকে যেতেই সিঁড়ির নিচ থেকে ছায়ার মতো বেরিয়ে আসে দুজন। তাদের একজনকে প্রশ্ন করে নিতাই, কাকা, ও কাকা, তোমার বৌমাকে দেখলে নাকি? এই তো এখান থেকে খিড়কি দরজার দিকে গেল। নূপুরের আওয়াজ তো শুনলাম। আর কি কাকা? বৌদির চোখ দুটো না কেমন যেন জ্বলছিল, বুঝলে নিতাইদা? কয়লায় আগুন লাগলে যেমন লাগে তেমনি। বুকটা ধক করে ওঠে নিতাইয়ের। শিকারে বেরিয়েছে শামু। একটা চাপা কষ্ট যেন বুকে গুমড়ে উঠতে থাকে তার। তার বউই তাহলে সেই পিশাচ। একদিন ধরে একটা পিশাচিনীকে নিয়ে ঘর করেছে সে। তারপর চোয়াল শক্ত করে সে। আজ এর শেষ দেখে ছাড়বে নিতাই মুখুজ্জে। অস্ত্র কিছু নিয়েছ? রাখহরি নিয়েছে একটা আধহাতি তলোয়ার, আর দোনো নিয়েছে একটা পাকা বাঁশের লাঠি। সব দেখে শুনে নিতাই বলে, বেশ, চলো যাওয়া যাক। খিড়কি দরজাটা ভেজানোই ছিল, অর্থাৎ শামু এখান থেকে এখনই বেরিয়েছে। ধীরে ধীরে সন্তর্পণে ওরা 3 জন বাইরে আসে। এবার ওরা যাবে কোন দিকে? নূপুরের আওয়াজ শোনা যাচ্ছে না কেন? বাঁদিকে এগোলে একটা ছোট মতন ফাঁকা জমি, আর ডান দিকে একটু এগোলে একটা বট গাছ। তার পেছনে মণ্ডলদের পুকুর, যে পুকুরের জলই সেদিন রক্তে ভেসে গিয়েছিল। প্রথমে ওরা ডান দিকে যাওয়াই মনস্থ করে। বটগাছের কাছে এসে ওরা হদিশ পায় না কোন দিকে যাওয়া ঠিক হবে। দুদিকে দুটো রাস্তা গেছে। এমন সময় হাতের ছোট টর্চ মাটির দিকে নামিয়ে একবার জ্বালিয়েই বন্ধ করে দেয় নিতাই। সেই সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে জ্বলে ওঠা আলোয় দুটো জিনিস দেখতে পাওয়া যায়। নিতাইদা, ওই দেখো। এক, দুপাটি নূপুর কে যেন খুলে রেখে গেছে তেমাথার মোড়ে, তাতে সিঁদুর লাগানো। আর 2, মাটিতে জল পায়ের ছাপ। জলের ফোঁটায় আর পায়ের ছাপে মিলেমিশে একটু অস্পষ্ট হয়ে গেলেও বোঝা যায় যে এই পুকুরে পা ডুবিয়ে কেউ হেঁটে গেছে দক্ষিণ মুখ। ওই দিকেই খোঁড়া ভৈরবীর মাঠ। হ্যাঁ, চল। 3 জনে চুপচাপ হাঁটা দেয় সেদিকে। রাখহরির মনে হচ্ছিল টর্চের চকিত আলোয় আরো কি যেন একটা দেখল ও, কিন্তু সেটা যে ঠিক কি সেটা মাথায় বসছিল না তার।
কি যেন দেখলো, কি যেন একটা অস্বাভাবিক কিছু নজরে পড়ল না? এই দম বন্ধ করা ভুতুড়ে পরিবেশে অস্বস্তি হতে থাকে রাখহরির। হাঁটতে হাঁটতে ওরা টের পাচ্ছিল যে সেই পচা মাংস রক্ত মেশানো গন্ধটা ধীরে ধীরে বাতাসে পাক খেয়ে খেয়ে মিশছে। চারিদিকে অমাবস্যার মিশমিশে কালো অন্ধকার, তারার আলো দেখা যায় না আকাশে। তার মধ্যেই কাঁচা পথ ছেড়ে পাকা রাস্তায় ওঠে ওরা। রাখহরি আর নিতাই গ্রামের মানুষ, আঁধারে তাদের চোখ জ্বলে। অসুবিধে হচ্ছিল দনুর। শহরের লোক সে, রাতের অন্ধকারে রাস্তাঘাটে চলার অভ্যেস নেই। পদে পদে হোঁচট খাচ্ছিল সে। মিনিট 5 হাঁটার পর বাঁ পাশে বাঁশ বাগান এলো। সেটা পেরোলেই মাঠ, আর সেখানে আসতেই একটা অবয়ব নজরে পড়ল ওদের। এখান থেকেই দেখা যাচ্ছে যে একটা ছায়া মূর্তি রাস্তার শেষ দিকে ওদের আগে আগে হাঁটছে। রাস্তা পেরিয়ে মাঠে নামবে এবার। সেই ঘোর অন্ধকারের মধ্যেও সেই কালো ছায়াটির অবয়ব চিনতে ভুল হয় না ওদের। কিন্তু শামুর হাতে লম্বা মতো ওটা কি ঝুলছে? তিনজনেই চট করে একটু রাস্তার বাঁ পাশে বাঁশবাগান ঘেঁষে সরে আসে। ধীরে ধীরে পিছু নিতে হবে শামুর। দেখতে হবে ও কোথায় যাচ্ছে। বিন্দু মাত্র শব্দ হলেই সর্বনাশ। ঠিক এই সময় পিশাচের গায়ের পচা গন্ধটা যেন এই অন্ধকারের মধ্যেই হঠাৎ দপ করে বেড়ে উঠল। শামু যেন মাঠে নামার আগে একবার থমকে দাঁড়ালো। তারপর শেয়াল যেমন নাক উঁচিয়ে বাতাসে গন্ধ শোঁকে, ঠিক সেইভাবে মাথা উঁচু করে কি যেন শুঁকতে লাগলো সে। নিজের বুকের ধক ধক আওয়াজ শুনতে পাচ্ছিল নিতাই। কি করছে শামু? তাদের গায়ের গন্ধ শুকছে। এইবার শামু পিশাচির শিকার কি ওরা? নিতাইয়ের পিঠটা খামচে ধরেছিল দনু বা রাখহরির মধ্যে কেউ একজন। সে হাতটা থরথর করে কাঁপছিল। শ্বাস বন্ধ করে মাথা নিচু করে বসেছিল ওরা। ঠিক সেই সময় একটা অঘটন ঘটে গেল। পাশে সরতে গিয়ে একটা ছোট গর্তে পা পড়তেই শব্দ করে উঠল রাখহরি। সেই শব্দ শুনে ধীরে, অতি ধীরে পিছনে ঘুরল শামু। আর তারপর টকটকে চোখ দুটি মেলে সোজা তাকালো তাদের দিকে। এরপর সেই ঘোর অন্ধকারের আকাশ আর মাঠ পিছনে রেখে ধীরে সুস্থে হাতের লম্বা জিনিসটার মাথা মাটিতে ঘষ্টাতে ঘষ্টাতে আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো সেই অবয়ব, একটু আগেও যাকে নিতাই চিনত শামু বলে। নিতাই, তোর বৌদি এদিকে আসছে। আরে কি কি হবে এবার? নিতাইয়ের চোখের তারা নড়ছিল না বিন্দু মাত্র। অন্ধকার রাতে তার চোখের সামনে ফুটে উঠেছিল এক আশ্চর্য ভয়াল ছবি। শামুর পিছনে নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে এক শব্দহীন নীল কালো রঙের আকাশ। আকাশের শেষে এক প্রান্তে নিঃসাড়ে ফুটে আছে একটি অসহায় আলোহীন মন্দিরের ছায়া, আর মন্দিরের পায়ের কাছে বিছিয়ে আছে একটি ধুধু করা মাঠ, খোঁড়া ভৈরবীর মাঠ।
সেই মাঠের সামনে সরু পথ ধরে এগিয়ে আসছে এক নারী মূর্তি, যার হাতে ধরা জিনিসটার মাথা রাস্তার মাটিতে পাথরে ঠেকে ভীতিপ্রদ আওয়াজ তুলছে। ঠুম ঠুম ঠুম। ওরে হা করে দেখছিস কি? চ চ চ চ চ। তুমি? ভয়ে যেন পাথর হয়ে গেল নিতাই। তার কাঁধ খামচে ধরা হাতের ব্যাপারে তার মনেই রইল না আর। অজগরের চোখের দিকে যেমন তাকিয়ে থাকে ছাগল ছানা, ঠিক তেমনি সামনের দিকে চেয়েছিল সে। ধীরে ধীরে সেই ছায়া মূর্তিটা আরো কাছে আসে তার। এতক্ষণে তার হাতে ধরা জিনিসটির আন্দাজ পায়নি তাই। যে রামদাটা দিয়ে তাদের বাড়িতে জ্যান্ত পাঁঠা কাটে বিশু কামার, সেইটাই এখন শামুর হাতে। অস্ত্র হাতে শিকারে বেরিয়েছে তাল দিঘির পিশাচ। পাটা আটকে গিয়েছিল নিতাইয়ের। চারপাশের আর যেন কিছু তার নজরে ছিল না। মন্ত্রমুগ্ধের মতো সামনের দিকে চেয়ে আছে সে। এমন সময় নিতাইয়ের চোখের সামনে হঠাৎ একটা কুয়াশার মিহি পর্দা নেমে এলো। অবশ্য বেশিক্ষণের জন্য নয়, কয়েক সেকেন্ডের বেশি হবে না। পরক্ষণেই সরে গেল পর্দা, আর দেখা গেল যে ওর সামনে আর কিচ্ছু নেই, সব ফাঁকা। কই গেল? হ্যাঁ, কই গেল গো কাকা? শামু উধাও। ব্যাপারটা এত চকিতে ঘটে গেল যে ধাঁধা লেগে গেল নিতাইয়ের। মনে হলো হঠাৎ করেই যেন উবে গেল সামনের লোকটা। আস্তে আস্তে বাঁশবনের মধ্যে আরো খানিকটা সেঁধিয়ে গেল নিতাই। আর ঠিক তখনই খেয়াল হলো যে তার পাশে দনু বা রাখহরি দুজনের কেউ নেই। কাকা, কাকা, তনু, আরে কই গেলে গো? অন্ধকার হাওয়া যেন বাঁশ পাতার মধ্যে বয়ে গিয়ে খিলখিল হাসির শব্দ তুলতে লাগলো নিতাইয়ের চারপাশে। নিতাইয়ের মনে হলো যেন সেই অন্ধকার বাঁশবন তাকে গিলে খেতে আসছে। এই প্রথম ভয় পেল নিতাই, তীব্র ভয়। বাঁদিকে একটু সরল নিতাই। তার পায়ের নিচে মরমর করে উঠল শুকনো পাতার দল। অন্ধকারের মধ্যেই ঠাহর করে বাঁশবনের মধ্যে দিয়ে অন্যদিকে যেতে চাইছিল সে। ধীরে, খুব ধীরে পা ফেলতে লাগলো সে। আর ঠিক সেই সময় ব্যাপারটা কানে এলো তার। ঠিক যখন সে পা ফেলছে পাতার ওপর, ঠিক তখনই আর একজনও পা রাখছে শুকনো পাতার স্তূপের ওপর। যেন নিতাইয়ের পাতা মাড়িয়ে যাওয়ার শব্দে লুকোতে চাইছে নিজের পায়ের শব্দ। সেই নির্জন অন্ধকারের মধ্যে কে যেন অতি যত্নে, অতি সন্তর্পণে অনুসরণ করছে তাকে। প্রবল ভয়ে ঠকঠক করে কাঁপতে লাগলো নিতাই। শীতের রাতেও দরদর করে ঘামতে লাগলো সে। তবুও তার মধ্যেই এক পা দুপা করে এগোচ্ছিল। মাঝে মাঝে তাকে অনুসরণ করার শব্দটা দূরে সরে যাচ্ছিল, মাঝে মাঝে একেবারে কাছে চলে আসছিল। কিন্তু নিতাইয়ের সব সময় মনে হচ্ছিল যে এক জোড়া লাল টকটকে চোখ যেন অনুসরণ করছে তাকে। বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছিল নিতাইয়ের। নিজের শ্বাসের শব্দ নিজেই শুনতে পাচ্ছিল সে। হাতাড়াতে হাতাড়াতে সামনে একটা বড় ঝোপ পায় নিতাই। আড়ালে বসে একটু জিরোতে যাবে, ঠিক সেই সময় আকাশ বাতাস শিউরে দিয়ে কে যেন ডেকে উঠল খোনা গলায়।
সেই ডাক শুনে বুকটা খালি হয়ে গেল নিতাইয়ের। কোনো দিকে না তাকিয়ে দিক বিদিক জ্ঞান হারিয়ে দুধ করে দৌড়তে লাগলো সে। তার গায়ে সপাং সপাং করে বেদ মারতে লাগলো কচি বাঁশের ডগাগুলো। সেসব গ্রাহ্য করল না নিতাই, পাগলের মতো দৌড়তে লাগলো। এক একটা মুহূর্ত অনন্তকাল বলে মনে হচ্ছিল তার। মনে নেই কতক্ষণ পাগলের মতো দৌড়েছে সে। এমন সময় হঠাৎ করেই যেন বাঁশবনটা শেষ হয়ে গেল তার সামনে। থমকে দাঁড়িয়ে পড়ল সে। সামনে খোঁড়া ভৈরবীর মাঠ, আর সেই মাঠের পাশে বাঁশবনের ধার ঘেঁষে ওটা কি বা ওটা কে? একদলা আঁধার যেন কিসের উপর ঝুঁকে বসেছিল তার দিকে পেছন ফিরে। নিতাইয়ের পায়ের শব্দ শুনে সেই ঘোর কালো অন্ধকার ফিরে তাকালো তার দিকে। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার টকটকে লাল চোখ দুটো দেখে ধক করে বুকটা যেন মুহূর্তের জন্য গলার কাছে আটকে গেল নিতাইয়ের। লাল টকটকে জিভ বের করে একবার যেন ঠোঁট চেটে নিল সেই জমাট কালো অন্ধকার। আর তখনই নিতাইয়ের চোখের সামনে খানিকটা স্পষ্ট হলো পিশাচের মুখ। দনু ওরফে দনুজ দমন সেনাপতি। এই গ্রামে আসার রাতেই সে পরিণত হয়েছিল পিশাচে, গ্রামের সবার অজান্তে। এবার সেই দানব খিলখিল করে হেসে উঠল। সেই অপার্থিব হাসি শুনে শরীরের প্রতিটি রক্তের ফোঁটা জমে গেল নিতাইয়ের। হাতে পায়ে আর বল পেল না সে, হাঁটু ভেঙে বসে পড়ল। আর ঠিক তখনই তার চোখে পড়ল কার ওপর এতক্ষণ ঝুঁকে পড়েছিল সেই অন্ধকারের পুঞ্জ। রাখো হরি সাধু খাঁর শরীর। আস্তে আস্তে চোখ ওপরে তোলে নিতাই, দেখে আগুনের ভাঁটার মতো চোখে তার দিকে কিছুক্ষণ চেয়ে আছে সেই দলা দলা কালো ছায়া। তারপর নিতাইয়ের পিছনের অন্ধকারের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠে ডান হাতে কি একটা যেন তুলে ধরে সে। নিতাই দেখে তাদের বাড়ির রামদাটা। আর সহ্য করতে পারে না নিতাই, অজ্ঞান হয়ে পড়ে যায় সে। আর ঠিক সেই সময় চোখ খুলে তাকায় রাখো হরি। জ্ঞান ফিরে পেয়ে কয়েক মুহূর্ত ভোম মেরেছিল বটে, কিন্তু তারপরেই হুঁশে ফিরে আসে সে। আর দেখে যে অপার্থিব ছায়ার ডেলা তাকে টেনে এনেছিল এই বাঁশবনের কিনারে, সেই একটা বড় রামদা তুলেছে সামনে অজ্ঞান হয়ে পড়ে থাকা নিতাইয়ের দিকে। আর থাকতে পারল না রাখো হরি। এককালে মুখুজ্জে পরিবারের অনেক নুন খেয়েছে তার পরিবার। আজ প্রাণ থাকতে তাদেরই এক সন্তানকে কি বেঘরে মরতে দেবে রাখো হরি? তার রক্তে ঘুমিয়ে থাকা ভয় ডরহীন আধা ডাকাতটি যেন হঠাৎই ঘুম থেকে জেগে উঠে রক্তচক্ষু মেলে চাইল চারিদিকে। পিঠের দিকে গুঁজে রাখা আধাতি তলোয়ারটা হাতড়ে হাতড়ে বার করে সেই অন্ধকারের রাক্ষস ধরি রাক্ষসীটার পায়ে বসিয়ে দিল রাখো হরি সাধু খান। প্রথমে তলোয়ারটা অনেকটাই গুঁজে দিতে পেরেছিল বটে রাখো হরি, কিন্তু তারপরই তাকে এক লাথিতে 10 হাত দূরে ফেলে দেয় সেই পিশাচিটা। উড়ে গিয়ে মাটিতে পড়তেই কিছুটা গড়িয়ে যায় রাখো হরি।
দ্রুত উঠে একটা ঝোপের আড়ালে চলে যায় সে। সেখানে বসে দম নিচ্ছে, ঠিক তখনই একটা মোটা মোটা নখওয়ালা থাবা দিয়ে কে যেন তার গলাটা চেপে ধরে পেছন থেকে। আতঙ্কের থেকেও বেশি হতবাক হয়ে গিয়েছিল রাখহরি। এ আবার কার হাত? তবে কিনা 14 বছর ধরে জামাল উদ্দিন ওস্তাদের কাছে মিছেই দেহবন্ধন আর কসরত শেখেনি রাখহরি ডাকাত। এক ছটকায় সেই অমানসিক থাবা থেকে নিজেকে মুক্ত করে পাশের ঝোপে ঝাঁপ দিয়ে পড়ে রাখহরি। যে থাবা দুটো রাখহরির গলা টিপে ধরেছিল সেই হাত দুটো থমকে যায় একটু। তারপর এক পা করে ইতি উতি হাওয়ায় গন্ধ শুঁকতে থাকে সেই হাত দুটোর মালিক। যেন বোঝার চেষ্টা করে যে রাখহরি ঠিক কোথায় আছে। ধীরে ধীরে নিচু হয়ে একটা ঢিল কুড়িয়ে নেয় রাখহরি, তারপর সেটা ছুঁড়ে দেয় দূরের একটা ঝোপের দিকে। উদ্দেশ্য ছিল যে পিশাচটার দৃষ্টি ওদিকে ঘুরিয়ে দিলে সে যদি এক দৌড়ে নিতাইয়ের শরীরটা টেনে অন্য জায়গায় নিয়ে যেতে পারে। মানে যতক্ষণ এই অসম লড়াইতে সে বেঁচে থাকতে পারে ততক্ষণই তার জিত। ভোর হতে আরো ঘন্টা 2-2.5। এই সময়টা পার করতে পারলেই প্রথম দিকে রাখহরির মতলবটা খেটেও গিয়েছিল বটে। ঢিলটা অনেক দূরেই তাক করে ফেলেছিল রাখহরি। পিশাচটা দৌড়েও গিয়েছিল সেদিকে। মুশকিলটা হলো যখন নিতাইয়ের শরীরটা টেনে নিয়ে যাচ্ছিল ঠিক তখনই অস্বাভাবিক দ্রুততায় ঝড়ের মতো সেই বাঁশ বন তছনছ করে তার সামনে এসে দাঁড়ালো সেই দানব। ধীরে ধীরে নিতাইয়ের অচৈতন্য নিথর শরীরটা মাটিতে শুইয়ে ফেলে পিছনের দিকে হেঁটে যাচ্ছিল রাখহরি। মাথা আর বোধ বুদ্ধি গুলিয়ে যাচ্ছিল তার। দরদর করে ঘামছিল সে। তার মাথার ভেতরটা শূন্য হয়ে গিয়েছিল এতক্ষণে। জীবনে এত বিভৎস আর ভয়াবহ অভিজ্ঞতা এর আগে কখনো হয়নি তার। তাকে কে টেনে আনলো সেই বাঁশবনের দিকে? আর আনলোই যদি তো মারলো না কেন? আর পরে তার গলাটা আঁকড়ে ধরলই বা কে? তার সামনে এখনই বা কে? আর তখনই বা কে ছিল? নরক থেকে উঠে আসা সাক্ষাৎ কাল পিশাচটা তখন এক পা করে তার দিকে এগিয়ে আসছিল। তার মুখের থেকে রক্তের ফেনা উড়ে যাচ্ছিল আশেপাশের বাতাসে। সেই অমানসিক ভয়াল বিভৎসতার সামনে এতক্ষণ ধরে জমিয়ে রাখা যাবতীয় সাহস একেবারেই উড়ে গেল রাখহরির। তবু তার মধ্যেই তার সামনে দাঁড়িয়ে থাকা নরকের জীবটিকে চিনে নিতে অসুবিধে হলো না তার। নিজেরই দু চোখে বিশ্বাস হচ্ছিল না। তাহলে সে যা ভেবেছিল সত্যি তাই? অসহায় আতঙ্কে পালাতে গিয়েও পালাতে পারে না রাখহরি। উল্টে পড়ে যায় মাঠের ওপর। ধীরে ধীরে এসে তার উপর দুদিকে 2 পা মেলে দাঁড়ায় সেই পিশাচ। ঈশ্বরের নাম জপছিল রাখহরি। তার মধ্যেই পিশাচটা তার বড় হাত দুটো নামিয়ে আনলো রাখহরির কণ্ঠার উপর। নারকীয় দুটো বড় বড় বাঁকানো নখ সবে নেমে এসেছে গলা বরাবর। চোখের সামনে তার ভয়াবহ মৃত্যু নেমে আসতে দেখে প্রায় অজ্ঞান রাখহরি
এমন সময় মনে হলো পিছন থেকে কে যেন মাথাটা টেনে ধরল সেই পিশাচের। আর তারপরে শুধু একটা জিনিসই দেখতে পেল রাখহরি। একটু ওপর থেকে একটা বড় রামদা নেমে এলো দনুর গলায়। ধর থেকে মুন্ডুটা আলাদা হয়ে গেল দনু পিশাচের। রাখহরি দেখল তার এক পাশে তখনও পড়ে আছে ধরফর করতে থাকা দনুর লাশ, আর বাঁ হাতে সেই কাটা মাথাটা ধরে ডান হাতে রক্ত চুইয়ে পড়া রামদাটা টানতে টানতে মন্দিরের দিকে হেঁটে যাচ্ছে মুখুজ্জে বাড়ির নতুন বউ শামু। প্রথম থেকেই যে খটকাটা রাখহরির মাথায় ঘোরাফেরা করছিল, এক মুহূর্তে যেন সেটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। প্রথমে সেই পুকুরের পাড়ে নিতাইয়ের টর্চের এক ঝলকের আলোয় জলপায়ের ছাপ দেখা ইস্তক, এটাই তার মাথায় আটকে ছিল, কিন্তু তখন সেটা বোঝেনি, সে বুঝল। এখন তার চোখের সামনে একের পর এক পা ফেলে খোঁড়া ভৈরবীর মাঠ পেরিয়ে যাচ্ছে শামু ওরফে শাম্ভবী। আর সেই পায়ের ছাপের মধ্যে ডান পায়ের বুড়ো আঙুলের কোনো চিহ্ন নেই, তার জায়গায় শুধু রক্তের দাগ। চোখ বুঝল রাখহরি। ঠান্দিদির কথা মনে পড়ে গেল তার। কালীগিরি তান্ত্রিক বলে গিয়েছিলেন যে মায়ের যদি ইচ্ছে হয় তাহলে নিজের পুজোর ব্যবস্থা মা নিজেই করবেন। সেই কথাই খেটে গেল আজ। তাল দিঘির খোঁড়া ভৈরবী আজ নিজের পুজোর নৈবেদ্য নিজেই জোগাড় করে নিয়েছেন। শামুর ডান পায়ের আঙুল কি প্রথম থেকেই ছিল না, নাকি তারই তলোয়ারের ঘায়ে আজ খোয়া গেল সেটা মাথায় ঢোকার আগেই অজ্ঞান হয়ে পড়ে যায় এককালের দুর্দণ্ড প্রতাপ ডাকাত রামাই সাধু খাঁর উত্তরাধিকারী রাখহরি সাধু খাঁ। এখনকার মতো গপ্প মিলে ঠেকের সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। Till then, like, share and subscribe to my channel and don't forget to click on the bell icon for notifications. নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিলে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।